আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। সকলকে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এর দ্বিতীয় লেকচারে স্বাগত। এই লেকচারে আমরা আলোচনা করব আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম, প্রোটোকল, এছাড়াও এইচটিএমএল এর যে মৌলিক কাঠামো এবং বিভিন্ন ধরনের ফরম্যাটিং ট্যাগ রয়েছে সেই জিনিস সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আমাদের প্রথম টপিক আইপি অ্যাড্রেস জিনিসটা কি সেই সম্পর্কিত আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করি। এই আইপি অ্যাড্রেসটা থেকে আমাদের মূলত ম্যাক্সিমাম টাইম দেখা যায় এমসিকিউ কোশ্চেন আসে। এছাড়া আমাদের আইপি অ্যাড্রেস কাকে বলে সেটা জ্ঞানমূলকের জন্য, এছাড়া কয়েকটা অনুধাবনমূলক কোশ্চেন এসে থাকে। তাহলে চলো শুরু করা যাক কি কি কোশ্চেন আসতে পারে আমরা সেটা দেখি। প্রথমে আইপি অ্যাড্রেস জিনিসটা কি আমরা লিখে রেখেছি। আইপির পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, অর্থাৎ ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের জন্য একটি নির্দিষ্ট ঠিকানা থাকে, যেটাকে আমরা কি বলে থাকি, আইপি অ্যাড্রেস বলে থাকি। 2 নাম্বার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। বর্তমানে IPv4 এবং IPv6 নামে দুইটি কি রয়েছে, ভার্সন চালু রয়েছে, যার মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন এমসিকিউ গুলো আমরা আলোচনা করব। সেটা হচ্ছে এই IPv4টা হচ্ছে আমাদের 32 বিটের, অথবা আমরা জানি 1 বিট 8 বিট সমান কত বাইট, 1 বাইট। তাহলে 32কে যদি 8 দ্বারা ভাগ করে তাহলে আসে কত বাইট, 4 বাইট। এই জন্য আমরা লিখছি 32 বিটের অথবা 4 বাইটের অথবা 4 অক্টেট। আমরা জানি 1 অক্টেট মানে 8টা বিট ছিল, ঠিক আছে। তারপর দেখো আমাদের এই যে প্রতিটি অক্টেটকে আমরা সাধারণত কি করি, ডট দ্বারা পৃথক করা হয়। এছাড়া প্রথম দুইটি অক্টেটকে বলা হয় নেটওয়ার্ক আইডি এবং পরের যে দুইটা আইডি রয়েছে তাদেরকে বলা হয় কি, হোস্ট আইডি। আমরা এইখানে একটা আইপি অ্যাড্রেস লিখে রেখেছি। এই আইপি অ্যাড্রেসটা কিন্তু কি আসলে সংখ্যা দিয়ে লেখা। ওকে, কম্পিউটারের একটা নাম যেটা আমরা কি দিয়ে লিখতেছি, সংখ্যা দিয়ে লিখে রাখছি, যেটা কিন্তু আমাদের মনে রাখা কি কষ্টকর। ওকে, পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা এসেছিল অনুধাবনমূলক কোশ্চেনে। আইপি অ্যাড্রেস হচ্ছে একটি গাণিতিক রূপ, ব্যাখ্যা করো। আশা করি তোমরা সকলে ক্লিয়ারলি আনসারটা দিতে পারবে। তাহলে দেখো আমাদের বলেছিলাম IPv4 যেটা আমরা এখন বর্তমানে ব্যবহার করি সেটা হচ্ছে কি আমাদের 32 বিটের। এইখানে আমি 32টা বিট কি করে রেখেছি, লিখে রেখেছি, যা প্রত্যেকটা অক্টেট মানে 8টি যে বিট আছে সেই 8টা বিটকে আমি ডট দ্বারা কি করেছি, পৃথক করেছি। যার মধ্যে আবার প্রথম দুইটা অক্টেটকে বলা হয় নেটওয়ার্ক আইডি। আমাদের আবার এই কোশ্চেনটা আসতে পারে, নেটওয়ার্ক আইডি কত বিটের, উত্তর 16 বিটের। কারণ কি 2 অক্টেট মানে কি 8 2 16 বিট, 16 বিট 2 বাইট অথবা 2 অক্টেট। এবং পরের যে দুইটা অক্টেট রয়েছে তাদেরকে আমরা কি বলে থাকি, হোস্ট আইডি বলে থাকি, যেটা হচ্ছে 16 বিট 2 বাইট অথবা 2 অক্টেটের। এখন এই সকল 0-1 জিনিস মনে রাখা আমাদের জন্য একটু কষ্টকর, এই জন্য মনে রাখার সুবিধার্থে আমরা এগুলো কি করতে পারি, দশমিকে প্রকাশ করতে পারি। আর এই যে আমি আইপি অ্যাড্রেসটা লিখেছি সেটাকে আমি যদি দশমিকে প্রকাশ করি তাহলে এইরকম 24.15.26.30 এই জিনিসটা আসে। ওকে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো আইপি অ্যাড্রেস জিনিসটা আসলে কি। আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ কি, সেটা হচ্ছে IPv6, যেটা হচ্ছে আমাদের কত, 128 বিটের। ওকে, তারপরে এখান থেকে আমাদের আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা কি, সেটা হচ্ছে এইরকম 24.15.26.30 এই সংখ্যাটা ব্যাখ্যা করো। তার মানে তুমি যখন এইরকম কোনো সংখ্যা দেখবা তোমার বুঝে যেতে হবে এটা কি বোঝাচ্ছে, একটা IPv4 যেটা আছে সেটাকে বোঝাচ্ছে। তখন তুমি এটাকে কি করতে হবে, একটু ব্যাখ্যা করতে হবে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব ডোমেইন নেম নিয়ে। ডোমেইন নেম জিনিসটা কি দেখো আমরা এখানে লিখে রেখেছি। আমরা কিছুক্ষণ আগে যে আইপি অ্যাড্রেস নিয়ে আলোচনা করেছিলাম, সেই আইপি অ্যাড্রেস মনে রাখা কষ্টকর, তাই আইপি অ্যাড্রেস মনে রাখার সুবিধার্থে পরবর্তীতে ডিএনএস বা ডোমেইন নেম সিস্টেম চালু হয়। অর্থাৎ আইপি অ্যাড্রেসের যে আলফা নিউমেরিক ঠিকানাটা রয়েছে সেই আলফা নিউমেরিক ঠিকানাকে আমরা কি বলে থাকি, ডোমেইন নেম বলে। এখানে কিন্তু আমাদের ডিএনএস এর পূর্ণরূপটা একটু দরকার আছে, এমসিকিউ জন্য আসতে পারে। তারপরে এখন এই ডোমেইন নেমটা বিভিন্ন ধরনের অংশ নিয়ে গঠিত, যেমন আমরা বলতে পারি রুট লেভেল অথবা টপ লেভেল ডোমেইন, আরেকটা হচ্ছে আমাদের সেকেন্ড লেভেল ডোমেইন। এই রুট লেভেল বা টপ লেভেল ডোমেইন দ্বারা সাধারণত ডোমেইনের ধরন বা টাইপ বোঝায়, অর্থাৎ ডোমেইন টাইপ প্রকাশ করবে। আর সেকেন্ড লেভেল যে ডোমেইনটা রয়েছে সেটা দ্বারা ডোমেইনের পরিচিতিমূলক নাম, ঠিক আছে, পরিচিতিমূলক কি হবে, ডোমেইনের পরিচিতিমূলক নাম, যেটাকে আমরা বলতে থাকি ডোমেইন নেমই বলে থাকি। এখন আবার এই টপ লেভেল বা রুট লেভেলের অর্থাৎ ডোমেইন টাইপটা আবার দুই ভাগে বিভক্ত হতে পারে। একটা হচ্ছে জেনারিক আর একটা হচ্ছে কান্ট্রি। কান্ট্রি মানে আমি বুঝতে পারতেছি বিভিন্ন দেশের নাম বুঝাবে।
ওকে, তাহলে আমরা কিছু ডোমেন নেমের অর্থাৎ এই যে জেনারিক ডোমেন নেমে রয়েছে সেগুলো দ্বারা কি কি বোঝায় সেই জিনিসটা একটু দেখে ফেলি। আমরা এখানে কিছু টপ লেভেল ডোমেন লিখে রেখেছি, সাথে সাথে তাদের ডোমেনের প্রকৃতি অর্থাৎ সেটা কি ধরনের সেই জিনিসটা প্রকাশ করবে। যেমন যদি .com থাকে তাহলে আমরা বুঝবো সেটা একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান বোঝাচ্ছে, যদি .net থাকে তাহলে বুঝবো সেটা একটা নেটওয়ার্ক সার্ভিস, .edu থাকা মানে বোঝাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, .gov মানে হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, .int মানে হচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান, .mil মানে হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা এবং .org মানে হচ্ছে অলাভজনক প্রতিষ্ঠান। এইগুলো হচ্ছে আমাদের কিছু টপ লেভেল ডোমেন যার প্রকৃতিগুলো আমাদের পরীক্ষা এমসিকিউর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে এই যে ডোমেইন নেম নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান অর্থাৎ এই যে ডোমেইন নেমগুলো আমরা কি করি রেজিস্ট্রেশন করি, আসলে সেই নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটার নাম কি, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ICANN, যেটার পূর্ণরূপ কি ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেম অ্যান্ড নাম্বার। এই প্রতিষ্ঠানটাই কি করে থাকে বিভিন্ন ডোমেইন নেম রেজিস্ট্রেশনের কাজটা করে থাকে। আমরা জানি প্রত্যেকটা কম্পিউটারে কিন্তু কি আলাদা আলাদা কি থাকবে নির্দিষ্ট ঠিকানা থাকবে, তার মানে আমরা জানি প্রত্যেকটা কম্পিউটারে যে আলাদা আলাদা নির্দিষ্ট ঠিকানা থাকবে সেটাকে কি বলতো আইপি অ্যাড্রেস। যেহেতু আইপি অ্যাড্রেস ভিন্ন ভিন্ন, ঠিক সেম ভাবে আমাদের ডোমেইন নেমটাও কি হবে ভিন্ন ভিন্ন হবে। কখনোই এক ডোমেইন নেমের সাথে আরেকটা ডোমেইন নেমের কি পাওয়া যাবে না, মিল পাওয়া যাবে না। আর এইখানে যে আমরা ডোমেইন নেম আলোচনা করলাম সেই ডোমেইন নেমের প্রতিটি অংশকে আমরা ডট দ্বারা কি করে থাকি, পৃথক করে থাকি। আমরা এখানে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস লিখেছি যেটার মধ্যে আমরা একটু বিশ্লেষণ করব, আমাদের পরীক্ষায় গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক কোয়েশ্চেন আসতে পারে। এইরকম একটা ওয়েবসাইট দিবে, বলবে এই জিনিসটা কি করো ব্যাখ্যা করো, তাহলে ফার্স্ট এই জিনিসটা থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ওয়েবসাইট যার এই যে www ডট আছে সেটা হচ্ছে আমাদের হোস্ট নেম বা থার্ড লেভেল ডোমেইন। এখানে যে বন্দি পাঠশালা রয়েছে সেটা হচ্ছে কি আমাদের সেকেন্ড লেভেল ডোমেইন, যেখানে কি করা হচ্ছে একটা প্রতিষ্ঠানের নাম বা কোম্পানির নাম এখানে কি করা হবে প্রকাশ করা হবে। আর সর্বশেষে যে অংশটুকু আছে .net, আমরা জানি .net দ্বারা কি বোঝায়, সেটা হচ্ছে একটা টপ লেভেল ডোমেইন যেটা বোঝায় একটা নেটওয়ার্ক সার্ভিস। এখন আমি যদি এই .name এর সাথে এখানে যদি আরেকটা জিনিস ছোট জিনিস অ্যাড করে দিই .bd, এই .bd দ্বারা সেটা কি করবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ তখন এই যে জিনিসটা আছে এটাই হচ্ছে কি আমাদের সে কান্ট্রি ডোমেনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওকে, এই যে .net এটা হচ্ছে আমাদের সেই জেনারিক ডোমেন, আর যখনই আমি এখানে তার পাশে একটা .bd ইউজ করব তখন সেটা হয়ে যাবে কি কান্ট্রি ডোমেন। এরকম বিভিন্ন ধরনের কান্ট্রি ডোমেন কি করা হয়ে থাকে ইউজ করা হয়ে থাকে। তাহলে এখন আমাদের কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো একটু বলি। প্রথম কোশ্চেন হচ্ছে আইপি অ্যাড্রেসের থেকে ডোমেইন নেম ব্যবহার সুবিধাজনক কেন, ব্যাখ্যা করো। আশা করি আমরা এখন সকলে আনসার দিতে পারবো, কারণ আইপি অ্যাড্রেসটা কি ছিল গাণিতিক রূপ, আর ডোমেইন নেমটা কি ছিল একদম সুন্দর একটা কি আলফা নিউমেরিক রূপ। এইটা কিন্তু মনে রাখা কি একদম সহজ। এইটা হচ্ছে প্রথম কোশ্চেনটা ছিল এইটা। 2 নম্বর কোশ্চেন ছিল হচ্ছে এই জিনিসটাই www.bondipathshala.net, এই অংশটুকু কি করো ব্যাখ্যা করো। তখন তোমার এই প্রত্যেকটা অংশ কি করতে হবে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ডোমেইন নেমের গাণিতিক রূপই হচ্ছে আইপি অ্যাড্রেস। আমরা কিন্তু দেখে ফেলেছি ডোমেইন যে আইপি অ্যাড্রেসটা আমরা মনে রাখতে কষ্ট হইতো অর্থাৎ যে বাইনারি মানগুলা সেটাকে আমরা সংক্ষেপে কি বলে ফেলেছি ডোমেইন নেম বলে ফেলেছি, ঠিক আছে। এই কোশ্চেনগুলো আমাদের মূলত কি এই টপিক থেকে আসে, অর্থাৎ কি ডোমেইন নেম যেটা আছে সেই ডোমেইন নেম টপিক থেকে আসে। এখন আমরা আলোচনা করব আমাদের যে ইউআরএল রয়েছে সেই ইউআরএল নিয়ে। এখন আমরা আলোচনা করব ইউআরএল নিয়ে। প্রথম কোশ্চেনটা আমাদের আসতে পারে এমসিকিউতে, সেটা হচ্ছে ইউআরএল জিনিসটা কি। আমরা লিখে রেখেছি ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্সেস লোকেটর। এখন ইউআরএল জিনিসটা কি, ইউআরএল এর মাধ্যমে আমরা কোনো ফাইল বা ইনফরমেশনের সঠিক ঠিকানাটি কি করতে পারি শনাক্ত করতে পারি। অর্থাৎ আমি কোনো ফাইল খোঁজার জন্য একদম ওই লিঙ্কে ক্লিক করলে দেখা যাবে কি সে আমাকে একদম ওই এক্সাক্ট ফাইলে কি করবে নিয়ে যাবে। এটার জন্য সাহায্য করবে কি আমার ইউআরএল। ইউআরএল এর 3টি অংশ দ্বারা গঠিত। এক নাম্বার যে অংশ সেটাকে বলে প্রোটোকল, 2 নাম্বারটা হচ্ছে হোস্ট নেম, আর 3 নাম্বার হচ্ছে ডিরেক্টরি পাথ অথবা ফাইল নেম। আমরা এইখানে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস লিখে রেখেছি, এই পুরো যেটা আছে এটাকে আমরা কি বলে থাকি ইউআরএল বলি। ওকে, প্রথমে দেখো এখানে HTTP যেটা দ্বারা বোঝাচ্ছে এক ধরনের প্রোটোকল। প্রোটোকল কি আমরা কিছুক্ষণ পরে বলতেছি। তারপরে এখানে www.bondipathshala.name এটা হচ্ছে তার হোস্ট নেম, স্ল্যাশ আমরা কি দিছি অল কোর্সেস, অর্থাৎ আমি অল কোর্সেস বন্দি পাঠশালার যে সকল কোর্সগুলো রয়েছে আমি সেখানে যেতে চাই, তাহলে আমি যদি এই রকম কিছু একটা দিই তখন সে ডিরেক্ট আমাকে কোথায় নিয়ে যাবে বন্দি পাঠশালায় অল কোর্সেসে নিয়ে যাবে। ওকে, এই জিনিসটা এখানে বলা হয়েছে। কোনো ফাইল বা ইনফরমেশনের সঠিক ঠিকানা, এই তো এই অল কোর্সের আমি কি যেতে চাচ্ছি তখন আমাকে ডিরেক্ট সে কি করবে এইখানে
নিয়ে যাবে। এই পুরোটাই হচ্ছে কি আমার ইউআরএল। এখন কোশ্চেন হচ্ছে আমাদের এই প্রোটোকল জিনিসটা কি, একটু আসি। প্রোটোকল হচ্ছে সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান প্রদানের যে নিয়মটা আছে তাকে কি বলা হয়, প্রোটোকল বলে। আমরা জানতাম সার্ভার কি, সার্ভার হচ্ছে আমরা সকল তথ্য কি করে থাকি, রেখে থাকি। আর ক্লায়েন্ট কারা ছিল, আমরা ছিলাম ক্লায়েন্ট। আমরা কি করতাম, সার্ভারকে রিকোয়েস্ট পাঠাতাম, তারপর সার্ভার সেই তথ্যটা খুঁজে আমাদেরকে কি করতো, রেসপন্ড করতো। ওকে, তারপরে দেখো এই এক এক ধরনের অবস্থা চিহ্নিত করার জন্য আমরা সাধারণত এক এক ধরনের প্রোটোকল ব্যবহার করে থাকি। যেমন আমরা লিখেছি এইচটিটিপি, আর একটা হচ্ছে এইচটিটিপিএস। আমাদের কোশ্চেন কিন্তু এই জিনিসটা আসে, এইচটিটিপির পূর্ণরূপ কি, আমি একটু পূর্ণরূপটা বলে দিই। এইচটিটিপির পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর যখন এখানে একটা এস দেওয়া থাকবে তখন এই এস দ্বারা বুঝছে সিকিউর, অর্থাৎ গুরুত্বপূর্ণ ফাইল আদান প্রদানের জন্য আমরা এই এইচটিটিপিএস অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরটা আমরা কি করে থাকি, ব্যবহার করে থাকি। এখন আমরা আস্তে আস্তে এই এইচটিটিপি এবং আরেকটা হচ্ছে আমাদের এফটিপি নামে আরো দুইটা প্রোটোকল আছে বিশেষ ধরনের, এই দুইটা প্রোটোকল নামে একটু আলোচনা করব। এখন আমরা দুটো জ্ঞানমূলক কোশ্চেন সম্পর্কে জেনে নিই। প্রথম কোশ্চেনটা হচ্ছে এইচটিটিপি কি। আমরা বলেছিলাম এইচটিটিপির পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটি এমন একটি প্রোটোকল যার মাধ্যমে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে তথ্য আদান প্রদান হয়ে থাকে। আর একে আমরা রিকোয়েস্ট রেসপন্স প্রোটোকলও বলে। কেন এগুলোকে রিকোয়েস্ট রেসপন্স বলা হয় আমরা একটু বলি। প্রথমে আমার যদি কোনো তথ্য দরকার হয় আমি কি করি, সার্ভারে সেটা রিকোয়েস্ট করি। সার্ভার যদি সেই তথ্যটা থাকে তাহলে সার্ভার কি করবে, আমাকে সেই তথ্যটা কি করবে, প্রদর্শন করে দেখাবে। ওকে, প্রথমে আমি তাকে রিকোয়েস্ট দিব, তথ্য থাকলে সে আমাকে তারপর কি করবে, তথ্যটা দিবে। তাহলে রিকোয়েস্ট দিচ্ছি আর সেই রিকোয়েস্টের ভিত্তিতে সে কি করছে, আমাকে রেসপন্ড করতেছে। এই জন্য এই এইচটিটিপি বা সার্ভার যেগুলো প্রোটোকল রয়েছে সেগুলোকে কি বলা হয়, রিকোয়েস্ট রেসপন্স প্রোটোকলও বলে। এখন কোশ্চেন হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ, এফটিপির কি। এফটিপির পূর্ণরূপ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। ইন্টারনেট মাধ্যম ব্যবহার করে বিভিন্ন ফাইল আদান প্রদানের জন্য আমরা যেই প্রোটোকলটা ইউজ করে থাকি সেটাকে বলা হয় এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকল। এখন আমরা আমাদের যে মেইন পড়া অর্থাৎ আমাদের ওয়েব ডিজাইন পরিস্থিতির যে ধারণা ছিল অর্থাৎ সেগুলো করার জন্য কি কি ধারণা থাকা দরকার সেগুলো আমরা নিয়ে ফেলেছি। এখন আমরা মেইন পড়া অর্থাৎ এইচটিএমএল এ চলে যাব। এখন আমরা আলোচনা করব আমাদের গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে কি এইচটিএমএল নিয়ে। তাহলে প্রথমে আমাদের যে কোশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে এইচটিএমএল এর পূর্ণরূপ কি। এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, কিন্তু এটি এক ধরনের স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ বলতে পারি আমরা। এটির সাহায্যে আমরা কি করতে পারি, ওয়েবসাইটের তথ্য উপস্থাপন করতে পারি। এছাড়া www অর্থাৎ ওয়েবের সকল তথ্যই আমরা কি করতে পারি, এটার মাধ্যমে তৈরি করতে পারি। এটি কত সালে আবিষ্কারিত হয়েছিল, 1990 সালে টিম বার্নার্স-ই সর্বপ্রথম এই এইচটিএমএলটা কি করেন, আবিষ্কার করেন। আর এইচটিএমএল এর সর্বশেষ যে ভার্সনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে HTMP5। এখন এই এইচটিএমএল দিয়ে আমরা লেখালেখি কোথায় করি, যে ডকুমেন্টগুলো তৈরি করা হয় আসলে বিভিন্ন প্রকার আমরা টেক্সট এডিটর সফটওয়্যারের সাহায্যে এই এইচটিএমএল এর ডকুমেন্টগুলো তৈরি করতে পারি। এই টেক্সট এডিটর সফটওয়্যারের মধ্যে রয়েছে আমাদের নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, এই নোটপ্যাড এবং ওয়ার্ডপ্যাড এগুলো হচ্ছে কি ফ্রি। ওকে, অর্থাৎ কি ফ্রি এডিটর সফটওয়্যার, অর্থাৎ এগুলো কম্পিউটারের সাথে কি থাকে, আমাদের ডিফল্ট আকারে দেওয়া থাকে, এগুলোর জন্য আমাদের আলাদা করে পে করতে হয় না। তারপর হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইল তৈরি করার পর আমি যখন সংরক্ষণ করতে যাব তখন অবশ্যই তার শেষে কি এক্সটেনশন হিসেবে আমার .html এবং .htm দিতে হবে, যাতে আমি যখন .html বা .htm দেখে বুঝতে পারি যে ফাইলটা HTML ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে। যেমন আমরা যখন কোনো অডিও শুনি তখন দেখা যাবে প্রত্যেকটা অডিও গানের পাশে কি থাকবে, আমাদের .mp3, ঠিক আছে, অর্থাৎ MP3 লেখা থাকে, যেটা দ্বারা বুঝি সেটা একটা অডিও। যখন MP4 লেখা থাকে তখন আমরা সেটা বুঝি কি ভিডিও। ঠিক সেম ভাবে যখন HTML অথবা .htm থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে যে ওয়েবসাইটটা অর্থাৎ কি ওয়েব যে ডকুমেন্টটা রয়েছে সেটা কিসের দ্বারা তৈরি, HTML ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরি করা হয়েছে। আবার HTML কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ নয়। কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ কি, যেখানে আমি ছোট বা বড় অক্ষরে মিশ্রণ করতে পারবো না, কিন্তু HTML আমি ছোট বড় যেটা ইচ্ছে সেটা লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাই কেননা HTML এর ক্ষেত্রে এখানে কি ছোট বা বড় অক্ষরে সংমিশ্রণ হতে পারে। এখন আমরা কিছু HTML এর যে সুবিধা রয়েছে সেই সুবিধাগুলো একটু আলোচনা করি। যেমন HTML ব্যবহার করা তুলনামূলক সহজ। ওকে, অর্থাৎ কি একদম একটু ইজি আছে। তারপর বলা হচ্ছে সব ধরনের ব্রাউজার সমর্থন করে, ওয়েব ব্রাউজার সবগুলো সমর্থন করবে। উইন্ডোজের সাথে ফ্রি এডিটর থাকে, আমরা যেটা বলছিলাম টেক্সট এডিটর অর্থাৎ কি নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাড এগুলো ফ্রি থাকবে, এই জন্য আমাদের আলাদা করতে কি করতে হবে না, সফটওয়্যার কিনতে হবে না। তারপর হচ্ছে থার্ড পার্টির অ্যাপ্লিকেশন ব্যবহার ছাড়াই এখানে আমরা কি করতে পারি, অডিও ভিডিও ইত্যাদি কি করতে পারি, যুক্ত করতে পারি। এছাড়া এটি একটি ইউজার ফ্রেন্ডলি
যার ফলে কি হয়, প্রোগ্রামিং সম্পর্কে ধারণা নেই এমন ব্যক্তিরাও কি করতে পারে, এই জিনিসটা শিখতে পারে। আমরা কিছুদিন পরে সি প্রোগ্রামিং নিয়ে কি করবো, আলোচনা করবো, তখন দেখবো প্রোগ্রামিং জিনিসটা আসলে কি। আর এখন আমরা আলোচনা করছি মূলত কি নিয়ে, HTML নিয়ে। এখন আমরা আলোচনা করবো HTML এর যে ট্যাগ রয়েছে, অর্থাৎ HTML আমরা কিভাবে লিখে থাকি, সেই লেখার জন্য আমাদের কিছু ট্যাগ ব্যবহার করে থাকি, সেই ট্যাগ নিয়ে আমরা এখন আমরা আলোচনা করব ট্যাগ জিনিসটা নিয়ে। ট্যাগ কি? ট্যাগ হচ্ছে HTML এ ব্যবহৃত বিভিন্ন প্রকার সাংকেতিক চিহ্নকেই ট্যাগ বলে। আমরা বলেছিলাম HTML হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। তাহলে ল্যাঙ্গুয়েজ যেমন বাংলা ভাষা শিখেছি, বাংলা ভাষা শেখার সময় কিন্তু সবার আগে আমাকে কী শিখতে হয়েছে, সরিয় সরিয়া ক খ এগুলো শিখতে হয়েছে। ঠিক তেমনি HTML ল্যাঙ্গুয়েজ শেখার আগে আমাদের কিছু সাংকেতিক চিহ্ন শিখতে হবে। ওকে, সেই সাংকেতিক চিহ্নগুলোকে কি বলা হয়, ট্যাগ বলে। তারপরে ট্যাগ কি দিয়ে গঠিত, ট্যাগ কতগুলো কিওয়ার্ড দ্বারা গঠিত। এখন কিওয়ার্ড কি আমরা কিছুক্ষণ পরে দেখব। তারপর হচ্ছে প্রতিটি ট্যাগকে অ্যাঙ্গেল ব্র্যাকেট, অর্থাৎ এইরকম একটা দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে কি করতে হয়, লিখতে হয়। আর প্রতিটি ট্যাগের শেষ বইতে আমরা কি করব, ব্যাকস্ল্যাশটা ইউজ করব। যেমন আমরা এখানে লিখেছি কিছু উদাহরণ, যেমন বোল্ড, অর্থাৎ লেখা যদি গাঢ় করতে যাই তখন আমরা কি করব, বি ট্যাগ ইউজ করবো। এই বিটা হচ্ছে আমার কিওয়ার্ড, এই দুইটা হচ্ছে আমার অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা বুঝাচ্ছে শুরুর ট্যাগ। আর যখন আমি এখানে শেষ ট্যাগ ইউজ করবো, অর্থাৎ স্ল্যাশ ইউজ করবো, তখন সেটা বুঝাবে কি আমার শেষ ট্যাগ। এখানে এটা হচ্ছে শুরুর ট্যাগ, এটা হচ্ছে শেষ ট্যাগ। আর এইখানে আমি আমার যে লেখাটা বোল্ড করতে যাচ্ছি বা গাঢ় করতে যাচ্ছি, সেই লেখাটা আমরা লিখবো। ওকে, তারপর হচ্ছে আমরা যদি ইটালিক, অর্থাৎ একটু বাঁকা হরফে যদি লিখতে যাই, তাহলে আমরা কি করবো, আই, অর্থাৎ ইটালিককে কিভাবে লিখে, আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে আই, ডট 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 অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ আই। ওকে, এটা দ্বারা হচ্ছে কি শেষ ট্যাগ, এটা হচ্ছে কি আমাদের শুরু ট্যাগ। এখন এই ট্যাগকে আমরা দুইটা ভাগে কি করতে পারি, ভাগ করতে পারি। এক নাম্বার যে ভাগ সেটাকে বলে কন্টেইনার বা ধারক ট্যাগ, আর দুই নাম্বারটা হচ্ছে এমটি বা ফাঁকা ট্যাগ। কন্টেইনার বা ধারক ট্যাগ কি, যে সকল ট্যাগের শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ রয়েছে তাদেরকে আমরা কি বলবো, কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগ বলবো। ওকে, যেমন আমরা এখানে দিচ্ছি একটা ইউ ট্যাগ ডট ডট স্ল্যাশ ইউ, আমরা বলেছিলাম এটা হচ্ছে শুরুর ট্যাগ আর এটা হচ্ছে শেষ ট্যাগ। তার মানে এই ইউ ট্যাগের কি আছে, শুরু আছে আবার শেষও আছে, এই জন্য এটাকে বলে কি, কন্টেইনার বা ধারক ট্যাগ বলে। যেটার কাজ কি, এই ইউ ট্যাগের কাজটা হচ্ছে আন্ডারলাইন দেওয়া, অর্থাৎ আমি একটা লেখা লিখলাম, লেখার পর কি দিবে, সে আরেকটা আন্ডারলাইন দেখাবে। ওকে, আচ্ছা, এখন আমরা সেই এমটি ট্যাগ জিনিসটা কি, আমাদের এখানে মূলত আমরা বেশিরভাগই কি আছে, এই কন্টেইনার বা ধারক ট্যাগ রয়েছে, কিন্তু আমরা মনে রাখবো হচ্ছে কি আমাদের এমটি ট্যাগটা। এই এমটি ট্যাগটা যদি মনে রাখি, এমটি ট্যাগ এই তিনটা আমরা মনে রাখবো, বাকি সবগুলো আমি ধরে নেবো হচ্ছে কি, সেগুলো আমাদের কন্টেইনার বা ধারক ট্যাগ। আমাদের পরীক্ষায় কিন্তু এমটি ট্যাগের বলতে গেলে ম্যাক্সিমাম বই দেখা যায় কি এই তিনটাই দেওয়া আছে, আর এই তিনটাই কিন্তু কি পরীক্ষায় বেশি বেশি আসছে, এই জন্য আমি এই তিনটে এমটি ট্যাগ কি এখানে লিখে রেখেছি। তো দেখো, এমটি ট্যাগ হচ্ছে যে সকল ট্যাগের শুরুর ট্যাগ আছে কিন্তু শেষের ট্যাগ নেই, অর্থাৎ আমাদের জাস্ট এতটুকু অংশ আছে, অর্থাৎ এই যে বাকি অংশটুকু সেটা নেই। যেমন কি কি, যেমন হচ্ছে আইএমজি ট্যাগ, বিআর ট্যাগ, আর একটা হচ্ছে এইচআর ট্যাগ। এখন আমরা সাথে সাথে এই ট্যাগগুলার কাজ শিখে ফেলবো। আইএমজি ট্যাগের কাজটা হচ্ছে ওয়েব পেজে যদি আমি নতুন কোনো ছবি সংযুক্ত করতে যাই, তাহলে আমরা এই আইএমজি ট্যাগটা কি করি, ইউজ করে থাকি। আমরা যদি বিআর ট্যাগ লিখি তাহলে কি করা হয়, দুইটা লাইনের মাঝে কি করতে, ফাঁকা রাখতে, অর্থাৎ আমি একটা লাইন লিখে যাচ্ছি, লিখে যাইতে যেতে আমি বলতেছি এই লাইনটা এখানে শেষ, অর্থাৎ আমি ফাঁকা রাখতে যাচ্ছি, তখন আমি কি করবো, এখানে একটা বিআর ট্যাগ ইউজ করবো, তখন দেখা যাবে এই লাইনের পর লাইনটা এই লাইনে চলে আসছে, অর্থাৎ কি দুইটা লাইন ব্রেক করার জন্য। ওকে, আরেকটা হচ্ছে এইচআর ট্যাগ বা হরিজন্টাল লাইন, যেটা তৈরি করবে, অর্থাৎ কি সমান্তরাল লাইন তৈরিতে আমরা কি করে থাকি, এই এইচআর ট্যাগগুলো ইউজ করে থাকি। এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা এমসিকিউর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের কিন্তু এগুলো কিন্তু কি অনুধাবনমূলকও কোশ্চেন আসতে পারে। ইমেজ ট্যাগ একটি ফাঁকা ট্যাগ কেন ব্যাখ্যা করো। ওকে, এই সকল জিনিসগুলো আমাদের এমসিকিউতে আসতে পারে। এখন আমরা আলোচনা করব আমাদের এইচটিএমএল এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট নিয়ে। এখন আমরা আলোচনা করব এলিমেন্ট, অ্যাট্রিবিউট এবং ভ্যালু কি জিনিস, সেই জিনিসটা নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখি এলিমেন্ট জিনিসটা কি। এলিমেন্ট হচ্ছে স্টার্ট ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ বা এন্ড ট্যাগের মধ্যবর্তী সকল কিছুকে আমরা কি বলে থাকি, এলিমেন্ট বলে থাকি। আর এলিমেন্টের মূলত তিনটি অংশ রয়েছে। প্রথম যে অংশ সেটার নাম হচ্ছে স্টার্ট ট্যাগ, দ্বিতীয় যে অংশ তার নাম হচ্ছে কন্টেন্ট এলিমেন্ট, এবং তৃতীয় অংশের নাম হচ্ছে ক্লোজিং ট্যাগ। আমরা কিছুক্ষণ পরে একটা উদাহরণ দেখছি। তারপর আমরা আরেকটা জিনিস জেনে ফেলি, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট জিনিসটা কি। অ্যাট্রিবিউট হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ। এই অ্যাট্রিবিউটটা আমাদের কিছু বাড়তি তথ্য কি করবে, এক্সট্রা তথ্য দিবে। যেমন বলা হচ্ছে ইহা এলিমেন্টের বাড়তি তথ্য কি করে উপস্থাপন করে। তারপরে বলা হয়েছে ইহা স্টার্ট ট্যাগে নির্দিষ্ট করে দেওয়া থাকে,
অর্থাৎ আমরা অ্যাট্রিবিউট সবসময় স্টার্ট ট্যাগে ইউজ করব, ক্লোজিং ট্যাগে কখনোই অ্যাট্রিবিউট ব্যবহৃত হবে না। আর এরও দুইটি অংশ রয়েছে, যথা আমরা এখানে নাম দিয়েছি, একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম এবং 2 নাম্বারটা হচ্ছে কি অ্যাট্রিবিউট ভ্যালু। ওকে, তাহলে দেখো এখন আমি একটু প্রথম থেকে বলি, অর্থাৎ এই দুইটা জিনিস আমি এখানে একটা কি করছি, ট্যাগ লিখেছি, এই ট্যাগের ভিতরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রথমে আমরা জানি বি, বি দ্বারা বুঝে হচ্ছে বোল্ড, অর্থাৎ গাঢ় লেখা প্রদর্শন করবে। আর আমরা বুঝলাম অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যদি থাকে তখন সেটাকে বলে ওপেনিং ট্যাগ, তার মানে এটা হচ্ছে এক ধরনের ওপেনিং ট্যাগ। তারপর একটু চিন্তা করো, এইখানে এটা যদি চিন্তা করো, এখানে একটা আছে ব্যাক স্ল্যাশ, আমরা বুঝলাম ব্যাক স্ল্যাশ থাকলে সেটা কি বোঝায়, ক্লোজিং ট্যাগ বোঝায়। তার মানে এটা হচ্ছে তার ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আমরা এলিমেন্টের সঙ্গে কি বুঝলাম, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ বা এন্ড ট্যাগের মধ্যবর্তী সকল অংশ, অর্থাৎ এই পুরাটাকে আমরা কি বলি, এলিমেন্ট বলি। প্রথম কথা মিলে গেল। তারপর হচ্ছে এর মূলত তিনটা অংশ ছিল, একটা স্টার্ট ট্যাগ, এটাই হচ্ছে স্টার্ট ট্যাগ বা ওপেনিং ট্যাগ। তারপর ছিল ক্লোজিং ট্যাগ, এটা এখানে পেয়েছি। আর এটা হচ্ছে কন্টেন্ট এলিমেন্ট, এইটাই হচ্ছে আমার এলিমেন্ট কন্টেন্ট। ওকে, তার মানে কি একটা এলিমেন্ট, পুরো এলিমেন্টের তিনটা অংশ, ওপেনিং ট্যাগ, কন্টেন্ট এলিমেন্ট, ক্লোজিং ট্যাগ। ওকে, তারপর দেখো এখন অ্যাট্রিবিউট আসি। আমরা বলেছিলাম লেখাটা কি করব, গাঢ় করব। এখন আমি চাচ্ছি লেখাটা গাঢ় করব, সাথে আরেকটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে লেখাটা একটু একদম বোর্ডের এই মাঝ বরাবর কি করুক, প্রদর্শন করুক। কোন লেখাটা, এই বন্দি পাঠশালা যে লেখাটা আছে সেটা একদম বোর্ডের মাঝ বরাবর প্রদর্শন করুক। এই জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। সেই অ্যাট্রিবিউটের নামটা কি, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে অ্যালাইন। অর্থাৎ আমি কোথায় লাইন করতে যাচ্ছি সেটা কি করবো, আমি লিখে দিচ্ছি অ্যাট্রিবিউট ভ্যালু, ভ্যালুটা সেট করে দিচ্ছি কোথায়, সেন্টার, সেন্টার মানে মাঝে। অর্থাৎ আমি অ্যালাইন যখন সেন্টার দিব, তখন এই যে বন্দি পাঠশালা লেখা নামে গাঢ় যে লেখাটা থাকবে, সেইটা আমার ওয়েব পেজে একদম কি, একদম মাঝ বরাবর কি করবে, প্রদর্শিত করবে। অর্থাৎ এই যে ট্যাগটা ছিল, এই ট্যাগের কি করতে, একটা বাড়তি তথ্য কি করবে, নির্দেশ করবে কে, এই অ্যাট্রিবিউট জিনিসটা। এটাই হচ্ছে আমাদের এলিমেন্ট, অ্যাট্রিবিউট এবং যে অ্যাট্রিবিউট ভ্যালু সম্পর্কিত যে তথ্য ছিল সেই সকল জিনিস। এখন আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটি হচ্ছে আমাদের ফরম্যাটিং ট্যাগ। এই ট্যাগটা ব্যবহার করে আমাদের যেরকম এমসিকিউ কোশ্চেন আছে, ঠিক সেম ভাবে সিকিউ কোশ্চেনের জন্য এই ট্যাগগুলা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ HTML শিখতে গেলে আমাদের এই ট্যাগগুলো আমরা বেশি মূলত কি করে থাকি, ব্যবহার করে থাকি। তাহলে আমরা চলো শুরু করে দিই, জিনিসগুলো তারা কি বোঝায়। প্রথম হচ্ছে ফরম্যাটিং ট্যাগ জিনিসটা কি। ফরম্যাটিং হচ্ছে যে সকল ট্যাগ ব্যবহার করে যে কোনো টেক্সটকে আমি বড়, ছোট, এবার ছাড়া বিভিন্নভাবে সাজাতে পারি, সেগুলোকে বলা হয় ফরম্যাটিং ট্যাগ। আমি এখানে অনেকগুলো ফরম্যাটিং ট্যাগ গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে, সেই ফরম্যাটিং ট্যাগগুলো আমি কি করে রেখেছি, লিখে রেখেছি। দেখো প্রথমে বি দ্বারা বুঝে কি, বি দ্বারা বুঝে হচ্ছে বোল্ড, অর্থাৎ কোনো লেখা যদি আমি বোল্ড করতে চাই তাহলে কি লিখবো, এই বি ট্যাগগুলো ইউজ করবো। ওকে, দেখো আমি প্রথমে মনে করলাম এখানে ভিতরে লিখে রাখছি আমি আইসিটি, আইসিটি লেখার পর সে আউটপুট হিসেবে এইরকম কিছু একটা বোল্ড টাইপের দেখাচ্ছে। তারপরে দেখো আমি যখন কি ইউ ট্যাগ ইউজ করবো, ইউ মানে হচ্ছে আন্ডারলাইন করা। ওকে, সে আন্ডারলাইন করবে। প্রথমে আমি যদি এই আইসিটি যে লেখাটা, এটা যদি এটার ভিতরে লিখি, তখন আউটপুট হিসেবে এরকম আইসিটি দেখাবে। তারপর সে আই দ্বারা বলছে ইটালিক, ইটালিকটা দেখতে এরকম একটু বাঁকা অক্ষরের মতো। আমি এখন এইটার ভিতরে যদি আইসিটি লিখি তাহলে আইসিটি একটু বাঁকা দেখাবে। ওকে, তারপর হচ্ছে প্যারাগ্রাফ স্টাইল, যেটা হচ্ছে কি সাধারণ যেই নিয়মটা ছিল সেই নিয়মটাই। এখানে আমি যদি আইসিটি লিখি তাহলে কি সে আমাকে আইসিটি দেখাবে। আমাদের সবচেয়ে বেশি এখন যে গুরুত্বপূর্ণ দুইটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের এই জিনিসগুলো, অর্থাৎ হচ্ছে একটা সুপার স্ক্রিপ্ট আর একটা হচ্ছে সাব স্ক্রিপ্ট। এই দুইটা কিন্তু পরীক্ষা আসার মতো। ওকে, তারপরে এখানে হচ্ছে এই ইটালিকটা আসার মতো। তাহলে দেখো এখানে সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে আমরা যদি কোনো নিচে সংখ্যা থাকে, দেখো যেমন H2O পানির যে সংকেতটা, সেখানে কিন্তু টুটা কোথায় আছে, নিচে আছে। এরকম নিচে যদি কোনো সংখ্যা থাকে তাহলে আমরা কি করবো, এই সাবটেগগুলো ইউজ করব। ওকে, আমরা যখন কি করবো, একটা HTML দ্বারা যখন ওয়েব পেজের ডিজাইন করব, ঠিক তখন তোমাদের একদম বিস্তারিত আমরা কি করবো, ধারণা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে সুপ, সুপ দ্বারা বুঝছে সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্টের কাজ কি, যদি কোনো উপরে, অর্থাৎ এ স্কোয়ার, স্কোয়ারটা কিন্তু কি আছে, উপরে আছে, উপরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে আমি কি করবো, এই সুপ ট্যাগগুলা ইউজ করব। ওকে, তারপরে দেখো হচ্ছে ডেল, ডেল দ্বারা বোঝা হচ্ছে মাঝখানে আমি কি করবো, একটা ডিলেটের মতো দাগ দিয়ে দিব। দেখছো এখানে আমি যদি এইখানে যদি এই টেবিলের ভিতরে যদি আইসিটি লিখি তাহলে দেখা যাবে কি, সেটা এখানের ভিতরে আউটপুট হিসেবে দাগ দিয়ে দিচ্ছে, অর্থাৎ কি মাঝখানে দাগ সে ডিলিট করে দিচ্ছে, বুঝাচ্ছে। ওকে, তারপর হচ্ছে কিউ, কিউ দ্বারা বোঝায় কোটেশন। ওকে, কোনো লেখা যদি আমি কোটেশনের অন্তর্ভুক্ত করতে চাই তখন আমি কি করবো, কিউ লিখবো। তারপরে হচ্ছে যদি স্ট্রং, অর্থাৎ টেক্সটের যে গুরুত্বপূর্ণ লাইনটাকে আমি যদি কি করতে চাই, হাইলাইট করতে চাই। সাপোজ আমি একটা রচনা লিখতেছি, রচনা লিখতে গিয়ে আমরা কি করি, ভূমিকা,
তারপর হচ্ছে ওগুলোতে কি হাইলাইট করার জন্য কি বিভিন্ন ধরনের কালারের কলম ব্যবহার করি, ঠিক আছে। ঠিক সেমভাবে আমি যদি কোনো কিছু হাইলাইট করতে যাই তাহলে এখানে আমরা কি করব, স্ট্রং ব্যবহার করব। এই স্ট্রং এর মতো একই কাজ করে হচ্ছে কি এমফাসাইজ, ঠিক আছে। এই দুইটার কাজই কি বলবো, একটা সেম বলতে গেলে। তারপর দেখো আমাদের এই দুটি কিন্তু এমসিকিউ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষায় এসে থাকে, সেটা হচ্ছে H1 ট্যাগ, যেটাকে বলে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ মূলত 6টা, H1, H2, H3, H4, H5, H6, যার মধ্যে এই H1 ট্যাগটা হচ্ছে সবচেয়ে বড় ট্যাগ। দেখো আমি যখন এইখানের ভিতরে আইসিটি লিখছি তখন দেখো এই আইসিটি এত বড় করে দেখাচ্ছে, ঠিক আছে, আপনাদের কি হেডিং দেওয়া বোঝাইছে। আর H6টা হচ্ছে সবচেয়ে ছোট ট্যাগ। তাহলে পরীক্ষায় যদি আসে সবচেয়ে বড় ট্যাগ কোনটি, H1, সবচেয়ে ছোট কোনটি, H6, ওকে। তারপর দেখো এখানে একটা প্রি ট্যাগ রয়েছে। প্রি ট্যাগের কাজ কি? প্রি ট্যাগের কাজ হচ্ছে পূর্বে ফরম্যাট করা টেক্সট প্রদর্শন করবে। যেমন আমি যদি সাপোজ আমাদের এখানে একটা কবিতা লিখে রাখি, অর্থাৎ আমি কবিতার প্রথম লাইনটা হচ্ছে আমি মনে করলাম এইখান থেকে একটা লাইন শুরু করলাম, তারপর একটা লাইন শুরু করলাম এইখান থেকে, আর একটা লাইন শুরু করলাম এইখান থেকে, ওকে। এখন আমি চাচ্ছি এইরকম ভাবে এই HTML এ কি করব, লিখবো। তাহলে লেখার জন্য আমরা জাস্ট কি করতে হবে, এই সেগুলোর সামনে একটা কি করব, প্রি ট্যাগ যদি ইউজ করি তাহলে কি হবে, আমার লেখাগুলো এইরকম ভাবে প্রদর্শিত হবে, অন্যথায় প্রদর্শিত হবে না, ওকে। আর এছাড়া তো আমরা আরো কয়েকটা ট্যাগ শিখছিলাম, বিয়ার ট্যাগ। বিয়ার ট্যাগের কাজ কি করা, ব্রেক করা, তো দুইটা লাইনের মাঝে কি করবে, ব্রেক করে দিবে। তারপর HR ট্যাগ সমান্তরাল লাইন সৃষ্টি করবে, ওকে। এই সকল, এছাড়া আমরা এখন আরো আস্তে আস্তে অনেকগুলো ট্যাগ সম্পর্কে আলোচনা করব। আমরা মূলত আজকে কি ফরম্যাটিং ট্যাগে এই কয়েকটা ট্যাগ সম্পর্কে জানলাম। এই ট্যাগগুলোতে আমরা কি করব, আস্তে আস্তে ওয়েব পেজ তৈরি করব। এখন আমরা দেখবো হচ্ছে HTML এর যে মৌলিক কাঠামোটা আছে, অর্থাৎ HTML কিভাবে লিখতে হয়, আজকে সেই টপিকটাই কি করব, আলোচনা করবো। অর্থাৎ এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক। দেন আমরা নেক্সট লেকচারে আমরা আলোচনা করবো হচ্ছে একটা ওয়েব পেজ বানানোর জন্য, অর্থাৎ লিখতে গেলে আমরা একটা ওয়েব পেজ লিখতে গেলে আমরা আসলে কি কি ধরনের এখানে ব্যবহার করবো, অর্থাৎ কোন ট্যাগ ব্যবহার করব, কিভাবে করব, সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। এখন আমরা আলোচনা করব HTML এর মৌলিক কাঠামো, অর্থাৎ একটা HTML ফাইল যখন আমি কি করব, লিখবো, তখন কিভাবে কোন কাঠামো মেনে লিখবো সেই জিনিসটা এখন আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা এটাই হচ্ছে আমাদের সেই মৌলিক কাঠামো একটা লিখে রেখেছি। আর HTML এর মৌলিক কাঠামোটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের হেড সেকশন আর একটা হচ্ছে আমাদের বডি সেকশন, ওকে। তাহলে দেখো প্রথম আমাদের এরকম বিস্ময়সূচক একটা চিহ্ন, যেটাকে আমরা কমেন্টে বলতে পারি। তারপর হচ্ছে কি ডক টাইপ লেখা হয়, ঠিক আছে। এই জিনিসটা আমরা না লিখলেও চলে, এই জিনিসটা আমরা স্কিপ করতেই পারি, এটা লিখলেও কোনো সমস্যা হবে না, না লিখলেও কোনো কি হবে না, সমস্যা হবে না। তারপর আমাদের একটা HTML ট্যাগ লিখতে হয়, যেটা ওপেনিং ট্যাগ। তারপর হচ্ছে আমাদের হেড ট্যাগ রয়েছে, ওপেনিং হেড ট্যাগ। হেড ট্যাগের ভিতরে আমি একটা কি লিখছি, টাইটেল লিখছি। এই টাইটেল লিখলে কি হবে, এই টাইটেল লিখলে হবে কি, আমি যখন ব্রাউজারে কি করব, এই ওয়েবসাইটটা দেখতে যাব, তখন দেখা যাবে ব্রাউজারের যে উইন্ডোটা ছিল, ঠিক আছে, সেইখানে টাইটেল বারে এই টাইটেলটা কি করবে, প্রদর্শন করবে। সাপোজ আমি যদি এইটাই আমি কম্পিউটার চিন্তা করি, এটা হচ্ছে আমার কম্পিউটার, আর এটা হচ্ছে আমাদের সেই কম্পিউটারের উইন্ডো, ওকে। আর আমি ওয়েবসাইটটা যখন ওপেন করছি তখন আমাদের এই লেখাগুলো কি করছে, প্রদর্শন করছে। আমি যদি এখানে টাইটেলে যে নামটা দিব, আমি টাইটেলে এখন যদি এখানে কি দিই, আইসিটি লিখ, তাহলে এইখানে যে টাইটেল বারটা আছে সেই টাইটেল বারে কি দেখাবে, আমাদের আইসিটি লেখাটা কি করবে, প্রদর্শন করবে, ঠিক আছে। আর এই জিনিসটা আমি যদি চাইলে এই জিনিসটা এখানে ক্লিক করলে এখানে কি হবে, টাইটেল বারটা কেটে যাবে, ওকে। আমি কি আবার এইখানে চলে আসবো। তাহলে টাইটেলের কাজটা কি, টাইটেলের কাজটা হচ্ছে আমরা যখন কি করতে চাই, এই উইন্ডোতে যদি টাইটেল বারে কোনো কিছু লেখা দেখতে চাই তাহলে কি করবে, টাইটেলটা দিব। আর যদি কোনো কিছু না দেখতে চাই, অর্থাৎ কি টাইটেলটা যদি না দিই, তাহলে এই ফাইলের যে নামে সেভ করা আছে সেই নামটা কি করে, প্রদর্শন করে। তারপরে দেখো আমাদের হচ্ছে তারপরে কি হেড সেকশন শেষ। তাহলে এতটুকুই হচ্ছে কি আমাদের হেড সেকশন। হেড সেকশনে আমরা আরো ভিতরে কিছু লিখে থাকি, কিন্তু সেগুলো আমাদের কোনো কিছু প্রদর্শন করে না আসলে, অর্থাৎ কি এই উইন্ডোটার ভিতর আমাদের এগুলো কিছু প্রদর্শন করে না। তারপর দেখো আমাদের বডি সেকশন। আমরা মূলত বডি সেকশনে যার ভিতরে যা লিখি সেগুলো হচ্ছে কি আমাদের এই লেখাগুলা, এই বডি সেকশনের ভিতরে যে লেখা লিখছি সেগুলো হচ্ছে এই লেখাগুলা। আর হেড সেকশনের ভিতর যা লিখি তার মধ্যে শুধুমাত্র টাইটেলটা এইখানে কি করে, প্রদর্শন করে, আর কিছুই কি করে না, প্রদর্শন করে না। তারপরে দেখো বডিটারে কি করলাম, শেষ করলাম। দেন হচ্ছে কি /HTML, এটাই হচ্ছে আমাদের মেইন, অর্থাৎ একটা বডি কিভাবে লিখতে হয়, মৌলিক কাঠামো। দেখো এখন আমরা হেড সেকশন কাকে বলে, ওপেনিং হেড ট্যাগ এবং ক্লোজিং হেড ট্যাগের যে মধ্যবর্তী অংশটুকু রয়েছে সেটিকে আমরা হেড সেকশন বলি। হেড সেকশনে আমরা বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করি। কি কি ট্যাগ ব্যবহার করতে কি, যেমন স্টাইল ট্যাগ, যেমন আমি ফন্টের কালার চেঞ্জ, এছাড়া বিভিন্ন ধরনের কাজ করতে পারি এখানে। তারপর হচ্ছে লিঙ্ক ট্যাগ,
লিঙ্কের কাজ কি, বহিস্থ কোনো ফাইল যদি আমি লিঙ্ক করতে চাই, আমি বলেছিলাম আমাদের বর্তমানে যে সকল HTML ফাইল তৈরি করা হয় সেগুলোর সাথে কি করা হয়, CSS যুক্ত করা হয় সুন্দর করার জন্য, ঠিক আছে, আকর্ষণীয় করে তোলার জন্য। তাহলে CSS এর ফাইলটা কি করার জন্য, লিঙ্ক করার জন্য আমরা এই লিঙ্ক ট্যাগটা ইউজ করে থাকি, যেটা কিন্তু কি আমাদের এখানে দেখানো যে আমি এখানে লিঙ্ক ট্যাগ ইউজ করছি। ওকে, তারপর হচ্ছে টাইটেল ট্যাগ তো আমরা বললাম। তারপর হচ্ছে মেটা ট্যাগের কাজ কি, মেটা ট্যাগটা হচ্ছে আমরা কি করে ওয়েবসাইট সম্পর্কিত তথ্য সন্নিবেশ করা থাকে, অর্থাৎ ওয়েবসাইটে কে বানিয়েছে, ঠিক আছে, এছাড়া হচ্ছে কি তার নাম থাকবে, তারপর হচ্ছে বিভিন্ন ডেট, অর্থাৎ তারপরে ভাষা, অর্থাৎ বাংলা ভাষা বা কোন ভাষাতে লেখা হয়েছে, এই সকল জিনিসগুলো আসলে কি এই মেটা ট্যাগের অন্তর্ভুক্ত থাকে, যেটাও কিন্তু কি আমাদের ওয়েবসাইটে কি করে না, প্রদর্শন করে না। ওকে, তাহলে এই যে 4টা ট্যাগ রয়েছে, এছাড়া আরও কয়েকটা ট্যাগ রয়েছে, আমি লিখিনি, আমাদের মেইন হচ্ছে এই চারটা ট্যাগের ভিতর আমাদের শুধুমাত্র, অর্থাৎ কি হেড সেকশনের সবগুলো ট্যাগের ভিতর শুধুমাত্র এই টাইটেল যে ট্যাগটা আছে সেটাই শুধুমাত্র ব্রাউজারের যে উইন্ডোটা আছে সেটাতে দেখাবে, তাও কোথায়, একদম টাইটেল বারে, আর বাকি একটাও দেখাবে না। এখন আমরা আসি বডি সেকশনে। বডি সেকশনটা কি, বডি সেকশন হচ্ছে ওপেনিং বডি ট্যাগ এবং ক্লোজিং বডি ট্যাগের মধ্যবর্তী অংশকে বডি সেকশন বলে। আর আমরা এই ওপেনিং বডি ট্যাগ আর ক্লোজিং বডি ট্যাগের মধ্যে যাই লিখি না কেন, সকল লেখা কি করবে আমাদের ওয়েব ব্রাউজারের উইন্ডোতে দেখা যাবে। ওকে, এইটাই হচ্ছে আমাদের একটা ওয়েব HTML এর মৌলিক কাঠামো। এই কাঠামোটা আমরা ইউজ করে আমরা কি করব, নেক্সট ক্লাসে অর্থাৎ বিভিন্ন ধরনের ওয়েব পেজ কিভাবে ডিজাইন করা যায় সেই জিনিসটা সম্পর্কে আলোচনা করব। এখন আমরা দেখব কিভাবে একটা, অর্থাৎ নোটপ্যাড এবং ওয়ার্ডপ্যাডে তো আমরা বলেছিলাম HTML ফাইলগুলো লেখা হয়, এখন নোটপ্যাড এবং ওয়ার্ডপ্যাড কিভাবে ওপেন করতে হয় সেটা শিখবো, সাথে সাথে আমরা শিখবো হচ্ছে কিভাবে HTML ফাইল সেভ করতে হয়। তারপরে আমরা লেকচার 3-এ আমরা আলোচনা করব কিভাবে একটা ওয়েব পেজকে আমরা এই মৌলিক ফরম্যাটের মাধ্যমে সাজিয়ে গুছিয়ে লিখতে পারি। এখন আমরা দেখব কিভাবে নোটপ্যাড এবং ওয়ার্ডপ্যাড কম্পিউটার আমরা চালু করতে পারি সেই জিনিসটা। এবার এছাড়া আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে কিভাবে ফাইল সেভ করা যায় HTML ফাইল, সেই জিনিসটা সম্পর্কে আলোচনা করে ফেলবো। আমরা প্রথমে এমনি থিওরিটিক্যাল দেখি, দেন আমরা কি প্র্যাকটিক্যালেও এই জিনিসটা দেখার চেষ্টা করব। ওকে, তাহলে দেখো প্রথমে আমাদের স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তারপরে যেতে হবে অল প্রোগ্রাম থেকে অ্যাক্সেসরিজ যদি ক্লিক করি তখন দেখবেন এখানে কি আসবে, নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাডের অপশনটা আসবে, তখন আমরা সেখান থেকে কি নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাডে চলে যেতে পারবো। এখন ফাইল সেভ করার পদ্ধতিটা কি, প্রথমে আমাদের কাজ হচ্ছে ফাইল নামক একটা অপশন আছে, সেখানে কি করতে হবে, ক্লিক করতে হবে, তারপরে সেভ এসে যাব। সেভ এসে যাওয়ার পর আমরা কি করতে হবে, ডায়াল বক্সে ফাইল নেমে যে কোনো ফাইলের নাম লেখার পর আমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে সবসময়, হয় আমি .html ব্যবহার করব, না হলে আমি .htm ব্যবহার করব, যে কোনো একটা অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু বুঝবে না যে আমি এই ফাইলটা কি দিয়ে লিখেছি, HTML ল্যাঙ্গুয়েজ দ্বারা লিখেছি। ওকে, তারপরে দিতে হবে, দেন কাজ কি, সেভ বাটনে ক্লিক করে আমি কি করে ফেলবো, সেভ করে ফেলবো। ওকে, আমার লেকচার যে 3টা আছে সেই লেকচার 3-এ এই সকল জিনিসগুলো আমরা কিভাবে মোবাইলে করা যায়, কিভাবে কম্পিউটারে করা যায় সেই জিনিসটা সম্পর্কে দেখব। এছাড়া আমাদের যে বিভিন্ন ইন্টারেস্টিং যে সকল ওয়েব পেজ ডিজাইন রয়েছে সেই ওয়েব পেজ ডিজাইনগুলো শিখবো। ধন্যবাদ সকলকে।